গত বৃহস্পতিবার অর্থাৎ ২৬শে মার্চ ২০২৬ এদিন ছিল বাংলাদেশের স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসের যে কুচকাওয়াজটি অনুষ্ঠিত হয়েছে ১৮ বছর পরে, বিভিন্ন বাহিনীর ২৫টি গ্রুপ এই কুচকাওয়াজে অংশগ্রহণ করে এবং কুচকাওয়াজ শেষে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম এগুলো প্রদর্শন করা হয়। এই পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু যখনই সেনাবাহিনীর বা বাংলাদেশের যে যুদ্ধাস্ত্রগুলো, যে সরঞ্জাম আদিগুলো, বিভিন্ন রকেট লঞ্চার, তারপরে যুদ্ধ বিমান, হেলিকপ্টার, জঙ্গি বিমান, কামান, ট্যাঙ্ক, এইগুলো যখন প্রদর্শন করা হয়, এই প্রদর্শনীতে আসার পরেই সারা দেশে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বাংলাদেশের এই সমালোচনার মুখেই ভারতের যে মলম বিক্রেতা সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ, তিনিও বাংলাদেশ সম্পর্কে অত্যন্ত নেতিবাচক এবং কটূক্তি করেছেন। বাংলাদেশকে অপমানজনক কথা বলেছেন, ছোট করে কথা বলেছেন। কি ছিল এইখানে, সেই আলোচনায় যাবার আগে আসেন আমরা ওই ভিডিওটা ছোট্ট করে একটু দেখে নেই। যে সরঞ্জামাদিগুলো দেখলেন, যা এখানে প্রদর্শন করা হলো, আসলে এটুকুই কি বাংলাদেশের সম্বল, না এর থেকে আরো বেশি কিছু আছে? সামরিক বিশ্লেষকদের দাবি, আসলে স্বাধীনতার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে একটি আধুনিক যুগ উপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য যে মানের, যে মাত্রার সরঞ্জামাদি প্রয়োজন, বাংলাদেশে তার কিছুই নাই। মাত্র কয়েক ভাগ আছে, একেবারে হাতে গোনা। এই তো গোটা 10 ড্রোন আছে, তুরস্ক থেকে তাও আনা, তুরস্কের কল্যাণে এই ড্রোনটি সংযুক্ত হয়েছে। আর অনেক আগের পুরনো 2-1টি যুদ্ধ বিমান আছে, কামান আছে কয়েকটি, ট্যাঙ্ক আছে কয়েকটি, তাও অনেক পুরনো। এগুলো হয়তো এখন ঠিক মতো কাজ করবে কিনা তাও সন্দেহ। রকেট লঞ্চার আছে কয়েকটা, আর ক্ষেপণাস্ত্র যেটা আছে এটা আপনারা তো শুনেছেন, মাত্র 120 কিলোমিটার দূরত্বে ওটা আঘাত আনতে পারে। তো 120 কিলোমিটার কোথায়? ঢাকা থেকে কুষ্টিয়ার দূরত্ব প্রায় 277 কিলোমিটার, আর ওইটার দূরত্ব হচ্ছে 120 কিলোমিটার। তাহলে বুঝতেই পারছেন এক কথায় এইদিকে গুরুত্ব কোনো সরকার স্বাধীনতার পরে দেয় নাই। এটা কেন হয় নাই? এর অন্যতম কারণ হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা দেশের সেনাবাহিনীতে একটি মোটিভেশনাল স্পিচ দেয়া হয়। তার কমন শত্রু যে, সেটা তাকে চিনিয়ে দেওয়া হয়, এবং তারা ওই সম্ভাব্য শত্রুকে মোকাবেলা করছে, সম্ভাব্য শত্রুর শক্তিমত্তা কতটুকু, তাদের পারঙ্গমতা কতটুকু, এইটুকু আমলে নিয়েই তারা তাদের কৌশল সাজায় পৃথিবীর প্রত্যেকটা দেশে। এবং সেনাবাহিনীতে যখন কোনো সৈনিক রিক্রুট হয়, তাদের একেবারে শুরুতেই বলে দেওয়া হয়, যে মোটিভেশনাল স্পিচটি তার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, যে তোমার কমন শত্রু হচ্ছে অমক, অমকের সাথে যুদ্ধ করার জন্য, অমকের থেকে তোমার দেশটি রক্ষা করার জন্য তোমার জীবনটাকে বিলিয়ে দিতে হবে, এই জন্য তুমি এই শর্তে তুমি কিন্তু এখানে ঢুকছো। যেমন আমি পাকিস্তানের কথা বলি, তাকে বলে দেওয়া হয় যে ভারত কিন্তু তোমার প্রকাশ্য দুশ্মন, এর সাথে তোমাকে যে কোনো মুহূর্তে হয় সম্মুখ, না হয় আকাশ, না হয় স্থল, না হয় নৌ, তাকে তোমাকে লড়তে হবে। আমেরিকা যেমন বলে দেয় যে তোমাকে ইরানের বিরুদ্ধে লড়তে হবে, ইরান তোমার প্রকাশ্য শত্রু। ইরান ওরকম তার সেনাবাহিনীকে মোটিভেশনাল স্পিচ দেয় যে তোমাকে ইসরায়েলের সাথে লড়তে হবে। এরকম পৃথিবীর প্রতিটা দেশেই এই একই কাণ্ড। কিন্তু আমাদের বাংলাদেশে কি মনে হয় আপনাদের, আছে এরকম? আমরা পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছি, পাকিস্তানের চ্যাপ্টারটা কিন্তু ওখানেই ক্লোজ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত পাকিস্তান আর এই বাংলাদেশের উপরে প্রভাব বিস্তার করবে, এই সম্ভাবনা একেবারে 0 থেকে 0, কোনো সম্ভাবনা নেই। সে আসবেই না আর এখানে কোনোদিন। তাহলে আমার এখন সবচেয়ে হুমকিকে, কার কাছ থেকে আমি হুমকি পেতে পারি? আপনারা একটু কল্পনা করুন তো, কার কাছ থেকে? একেবারে সহজ, এর চেয়ে সহজ উত্তর আর কিছু নাই। কিন্তু এই মোটিভেশন বাংলাদেশ সেনাবাহিনীতে দেয়া হয় বলে আমাদের জানা নেই। যদি থাকতো তাহলে ওইখানেই প্রশিক্ষণ নিতে যেত না। আপনারা কি জানেন যে সেনাবাহিনীর প্রশিক্ষণ নেওয়া হয় কোথায়? ওইখানেই, কারাতারের বেড়ার ওই পারে। তার মানে আপনার যে সম্ভাব্য শত্রু, সেখানে যেই আপনি প্রশিক্ষণ নিচ্ছেন, ট্রেনিং নিচ্ছেন। মজার ব্যাপার হচ্ছে সেনাবাহিনীতে ব্রিগেডিয়ারের পরে যে পোস্টগুলো, যে পদগুলো, এই পদগুলোতে কেউ যদি প্রমোটেড হতে চায়,
তাকে অবশ্যই ভারত থেকে সার্টিফিকেট লাগবে, ওইখান থেকে একটা ট্রেনিং তাকে নিতেই হবে। তো ভারতে যখন ট্রেনিং নিতে যায় তখন কি করে জানেন, আগে ওইটা অ্যানালাইসিস করে যে এই অফিসারটার দুর্বলতা কোথায়, কারো নারীর প্রতি দুর্বলতা, কারো গাড়ির প্রতি দুর্বলতা, কারো অর্থের প্রতি দুর্বলতা, ওইটা তারা আগে আইডেন্টিফাই করে যার যে জায়গায় প্রবলেম দুর্বলতা তাকে ওই জায়গা দিয়ে ঘায়ল করে। এরপরে সে তাকে ছেড়ে দেয় তার মতো, সে তো মহা আনন্দ ওইখানে যে ঘুরে বেড়ায়, মজা মারে, ফুর্তি মারে। এরপরে তাকে যখন চূড়ান্ত ভাবে ওই সার্টিফিকেটটা যেদিন দেবে সেদিন সে দেশের মনে করেন যে একেবারে প্রতিরক্ষা, আমি কিন্তু এটা একটা উদাহরণ হিসেবে বলছি, এটা একেবারে এই রকমই হয় এরকম ধরে নেওয়ার কোনো দরকার নাই। তো তাকে মনে করেন ডেকে নিয়ে গেল, ডেকে নিয়ে বললো যে ওই ওই ভিডিও ফুটেজ গুলো তার সামনে, মনে করেন যে রুমের ভিতরে সে ঢুকলো ওই রুমের ভিতরে ভিডিও ফুটেজ গুলো ছেড়ে দিল বড় পর্দায়। সে তখন ওইটা দেখেই তো তার চোখ ছানা পড়া যায়, সর্বনাশ, এটা কি হলো। সে তখন মাথা নিচু করে থাকে। তখন গোয়েন্দা বাহিনীর ওই প্রধান তাকে বলে যে এখন তুমি তো দেখলে সবকিছু, এখন বলো তুমি এগুলো কি আমরা পাবলিশ করে দিব না কি করবো বলো। তখন সে মাথা নিচু করেই বলে যে না স্যার, আমাকে কি করতে হবে শুধু বলেন। তখন বলে যে তুমি এই 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 একটা প্রেসক্রিপশন ধরায় দেয়, ওই প্রেসক্রিপশনের বাইরে তার যাওয়ার কোনো সুযোগ নেই, আর জীবনে হওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য দেখেন না এখানে আমাদের প্রত্যেকটা আমলার ভিতরে, বড় বড় আমলা, সরকারি যারা বড় বড় উচ্চ পদস্থ কর্মকর্তা, এরা প্রত্যেকেই কেন ভারতের টোনে কথা বলে। ওরা যখন কথা বলে তখন কি মনে হয় যে এরা বাংলাদেশি? এটা মনে হয় না। ওই কারণ হচ্ছে ওইটা। তার মানে এই মোটিভেশনটা আমাদের সেনাবাহিনীকে দেয়া হয় না। এরপরে আসলো যতটুকুই যাই হোক, তারপরেও সরকার যদি উদ্যোগী হয়, সরকার যদি আন্তরিক হয়, তাহলে সরকার, এই দায়িত্ব তো সরকার, তাহলে এই দায়িত্ব তো সরকারের যে সেনাবাহিনীতে তার সামরিক বাহিনীকে যুগোপযোগী করে গড়ে তোলার জন্য তার কি কি দরকার সেটা দেয়া, বাজেট দেয়া। এই বাজেটটা আবার সরকার কখন দেয়? যখন সেনাবাহিনী থেকে যারা এই রিসার্চ করে, যারা সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়, তারা অ্যানালাইসিস করে যে অমুক দেশের আমার সম্ভাব্য শত্রুর কাছে এই মুহূর্তে কোন অস্ত্রটা এলো, ওইটাকে ট্যাকেল দেওয়ার জন্য আমার কি দরকার, তখন এইটা কিনতে আমার কত টাকা দরকার, বা এটা তৈরি করতে আমার কি দরকার, ওই অনুযায়ী তারা সরকারের কাছে বাজেট পেশ করে। সরকার তখন তাদেরকে এই বাজেটটা দেয়, তখন তারা এটা তৈরি করে। আমাদের সেনাবাহিনীর ভিতরে এটা নেই, আমাদের সেনাবাহিনী এখন তেল তৈরি করে। এটা খুবই আশ্চর্যের বিষয়। আমি সেনাবাহিনীর প্রতি সম্মান রেখেই বলছি, তাদেরকে ছোট করার জন্য আমি এটা বলছি না, কিন্তু যেটা বাস্তবতা সেটা আমরা বলছি। আমাদের সেনাবাহিনী তেল উৎপাদন করে, আমাদের সেনাবাহিনী চিনির ব্যবসা করে, আমাদের সেনাবাহিনী খাট বানায়, এই হচ্ছে রিয়েল ফ্যাক্ট। আচ্ছা, এরপরেও মাঝে মাঝে কেউ কেউ যদি উদ্যোগ নেয়, যেমন প্রফেসর ডক্টর ইউনুস, তিনি চেষ্টা করেছিলেন যে কিছু এখানে ইনক্লুড করতে, কিন্তু ভারত আমাদের দেশে কিছু একনিষ্ঠ গুলাম দালাল এইখানে তারা তৈরি করতে পেরেছে। এই দালালগুলো মুহূর্তের ভিতরে লাভ দিয়ে ওঠে, সর্বনাশ, আমরা কি করব এই অস্ত্র দিয়ে, কার স্বার্থে এই অস্ত্র কেনা হচ্ছে, কার সাথে যুদ্ধ করার জন্য এই অস্ত্র কেনা হচ্ছে, এই অনাচার কোনো মতো অবস্থায় মেনে নেওয়া যাবে না। এদেশের জনগণ খেতে পায় না, আর সেখানে অস্ত্র কেনা হচ্ছে, এত বড় অনাচার, এত বড় সাহস। এদেরকে কিন্তু তাকে সেট করে রেখেছে, তো ওদের মাথা খারাপ হয়ে যায়, কারণ ওরা তো খায় দায় এইখানে, কিন্তু ওদের বাপ তো ওইটা। ওরা চিন্তা করে সর্বনাশ, আমার বাপের বিরুদ্ধে যুদ্ধ করার প্রস্তুতি। তারা এইভাবে একেবারে, বিশেষ করে এটা শাহবাগীরা, এইটা আপনারা একেবারে পুরা মাথার ভিতরে গেঁথে নেন। এইটা বাংলাদেশের জনগণ যত মাথার ভিতরে গেঁথে ফেলবে তত ভালো হবে। যেমন আমি একটা উদাহরণ দেই, এই যে ডক্টর জাহেদ বেচারা, তো অনেক কথা শুনেছেন না তার, সে তার কর্মের ফসলও সে পেয়েছে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিনি হয়েছেন এখন, প্রতিমন্ত্রীর সমান। সে কয়েকদিন আগে একটা কথা কি বলেছে জানেন? সে বলেছে যে আমরা নিখুঁত সরকার চাই নাই, অর্থাৎ আমরা চেয়েছি কিছু দুর্নীতি থাক, কিছু চাঁদাবাজি থাক, এটা আমরা চেয়েছি, যে সরকার এটা করতে দেবে আমরা সেই সরকারকে ক্ষমতায় এনেছি, কারণ নিখুঁত সরকার আমরা চাই না। চিন্তা করতে পেরেছেন? এদেরই ওই একটা টিকি বাঁধা হচ্ছে ওইখানে, এরাই চিৎকার শুরু করে দেয় কার সাথে যুদ্ধের জন্য। যার কারণে বাংলাদেশের আজ এই পরিস্থিতি, তারা সামরিক সক্ষমতায় একেবারে জিরো। তবে সর্বশেষ কথা, মাননীয় প্রধানমন্ত্রী তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশপ্রেমের যে পরাকাষ্ঠা দেখিয়েছেন, সেই রক্তই প্রবাহিত হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিতরে। আমরা আশা করব জনগণের পক্ষ থেকে আমরা প্রধানমন্ত্রীর কাছে সবিনয় অনুরোধ জানাবো, আপনি এই দিকটাতে একটু নজর দিবেন। প্রয়োজনে আমরা ঘাস খেয়ে থাকবো, তবুও আমাদের দেশটাকে একটু আধুনিক পর্যায়ে নিয়ে যাবার জন্য চেষ্টা করেন। দর্শক, আপনারা কি মনে করেন সেটি জানাবেন কমেন্টস বক্সে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।